কাঁচা আম ফুরানোর আগে আমের এই আচারটা বানিয়ে ফেলুন, কারণ আজকে আমি নিয়ে এসেছি আমাদের মা খালা আমলের যে আমের আচারগুলো তারা দিত, সেই রেসিপিটি আজকে আমি আপনাদের দেখাচ্ছি। এটাতে আমি ডিফারেন্টভাবে কোনো কিছুই করিনি। আমাদের মা খালারা যেভাবে সাধারণভাবে আচার দিয়েছে সেই আচারের রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা হলো কাঁচা আমের বাগার আচার, আর এটার স্বাদ যে কী অতুলনীয় বলে বোঝাতে পারবো না, দেখেই তো খুবই লোভনীয় মনে হচ্ছে। তাহলে এইবার এই আচারটা দিতে আপনারা মিস করবেন না, আর এটা কিন্তু খুব সহজভাবেই করা যায়। প্রথমেই আমি আমগুলোকে ভালো মতো চটকিয়ে একেবারে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি, কারণ আমি এটা ছোলা সহ কাটবো, তার জন্য আমি আমগুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছি। এই আচারটা বানাতে হলে অবশ্যই ছোলা সহ কাটতে হবে। আমগুলো ধোয়া হয়ে গেলে একটা জালিতে করে আমি এর পানিটা ঝরিয়ে নিব। ভালো মতো পানিটা একটু ঝরিয়ে নিতে হবে, কারণ আমের পানিগুলো ভালো মতো ঝরিয়ে নিব, নয়তো বা আপনারা একটি সুতি কাপড় দিয়ে আমগুলোকে ভালো মতো মুছে নিতে পারেন। কারণ আমগুলোর মধ্যে আমি মশলা দিব, তার কারণে আমগুলো কোনোভাবে যেমন ভিজা না থাকে। আর এই আমগুলো বটি দিয়েই কাটার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দরভাবে স্লাইস করা যাবে। ছুরি দিয়ে কাটলেও অনেক সময় কম বেশ হয়ে যায়, তাই আজকে আমি আমগুলোকে ছোলা সহ একেবারে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। আমি এটাকে 3 ভাগ করছি, আপনারা চাইলে 2 ভাগও করতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো। আটিগুলোকে ফেলে আমি এখন ছোট ছোট টুকরো করে নিচ্ছি। একটা স্লাইস থেকে 3 টুকরো করে নিচ্ছি, আপনারা চাইলে এখানে 2 টুকরোও করতে পারেন। আমগুলো সব কাটা হয়ে গিয়েছে। এর মধ্যে 1 চা চামচ আমি লবণ দিয়েছি, সামান্য একটু হলুদ গুঁড়া, 2 চা চামচের মতো মরিচ গুঁড়া। এগুলো সব কিছু দিয়ে আপনারা চাইলে রোদ্রেও দিতে পারেন। আর আপনারা যদি রোদ্রে ঝামেলা না করতে চান, তাহলে একদিন একটু ফ্যানের নিচে রাখলেও হবে। রসুন বাটা দিয়েছি আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো, এবং হাফ কাপের মতো আমি এখানে সরিষা বাটা দিয়েছি। অবশ্যই রসুন বাটাটা এবং সরিষা বাটাটা দিবেন, তাহলে আমের আচারটা খুব বেশি ভালো লাগবে খেতে। এখন সব কিছু ভালো মতো একটু মিক্স করে নেবেন, উপর নিচ করে আমগুলোর সাথে প্রত্যেকটা গায়ে একেবারে মশলা লাগে এমনভাবে মিক্স করে নেবেন। সবগুলো আমি ভালো মতো মিক্স করে নিয়েছি। এখন এটাকে আমি একদিন একটু রোদ্রে শুকাতে দিব। এখন প্যানে 1 কাপ সরিষার তেল নিয়েছি। এই আচারে খুব বেশি সরিষার তেল দিতে হয় না, কারণ এটা টক মিষ্টি, তাই এর কারণে খুব বেশি সরিষার তেল এর মধ্যে লাগে না। এখন আমি আমগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একদিন রোদ দেখিয়েছি, আপনারা যদি রোদে ঝামেলা না করতে চান, তাহলে ফ্যানের নিচে একটা দিন রাখলেই চলবে। এখন আমি এই তেলের মধ্যে আচারগুলোকে একটু বলক আসার জন্য অপেক্ষা করতে হবে। বলকটা চলেই এসেছে, এখন আমি কিছুটা উপর নিচ করে দিচ্ছি। আর এই অবস্থায় একেবারে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রাখবেন, কোনোভাবেই আঁচ বাড়ানো যাবে না। মিডিয়াম ফ্লেমে রেখে একটু এটাকে সিদ্ধ করতে হবে। ভালো মতো একটু সিদ্ধ হলে তারপর আমি এর মধ্যে চিনি দিয়ে দিব। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যতটুকু খান। আমি এখানে 2 কাপের মতো চিনি দিচ্ছি। খুব মিষ্টি আবার এই আচারটা দিবেন না, চিনি বেশি দিলে খুব মিষ্টি হয়ে যাবে, তাহলে আর টক মিষ্টি থাকবে না। আমি এখানে প্রায় 2 কাপের মতো চিনি দিয়েছি। আপনারা যদি এর চেয়ে কম মিষ্টি খেতে চান, তাহলে চিনিটা কমিয়ে দিবেন, বা বেশি খেতে চাইলে বাড়িয়ে দিবেন, এটা যার যার উপরে ডিপেন্ড করে। এখন চিনিটা আমি আবারও উপর নিচ করে আমগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে চিনিটা গলে যায়। মিডিয়াম আঁচে রেখেই চিনিটা গলা পর্যন্ত একটু অপেক্ষা করব। চিনিটা গলে গিয়েছে, একেবারে আমগুলো শিরার মধ্যে ভাসছে, কি যে ঘ্রাণ আসছে বলার বাইরে। এগুলোকে এখন শিরার মধ্যে কিছুক্ষণ জাল দিব, যাতে চিনির কোনো দানাদার না থাকে। ভালো মতো যখন সিদ্ধ হয়ে গিয়েছে, এর মধ্যে আমি 2 চা চামচ 5 ফোড়ন গুঁড়া দিয়ে দিচ্ছি। খুব বেশি 5 ফোড়ন গুঁড়া আবার দিবেন না, তাহলে আচারের স্বাদটা ভালো লাগবে না। আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে আমি একটি জারে রেখে দিচ্ছি। এটা আপনারা সারা বছর ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন, আর ফ্রিজের বাইরেও অনেক দিন ভালো থাকবে। আর আপনারা যদি খুব বেশি সময় পর্যন্ত এটাকে ভালো রাখতে চান, তাহলে কিছুটা ভিনেগার অ্যাড করে দিবেন। দেখুন কতটা সফট হয়েছে এবং কতটা মশলাযুক্ত হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে এই বছর কিন্তু এই আমের আচার বানাতে কেউ মিস করবে না, কারণ এটা আমাদের মা খালাদের আমলের রেসিপি। তাদের কাছেই এটা শেখা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না।